আসসালামু আলাইকুম। আমৃত্যু ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। অনেক ভেবেচিন্তে মেঘ একটা প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিনের দিনই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ হোক বা না, সে এই লুকোচুরির সমাধান চাই। অষ্টাদশী যতটা উত্তেজিত, ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু কুগাইছে। সকাল থেকে বন্যাকে কম করে হলেও 100 বার কল করেছে। ম্যাক বিশাল এক লিস্ট তৈরি করেছে, কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? গতকালই রেজাল্ট দিল। এই অবস্থায় শপিংয়ে যাবে বললে আব্বু কি করবে আল্লাহই জানেন। আলী আহমেদ খান আর মালিহা খান সকাল থেকে বেশ কয়েকবার ম্যাককে বুঝিয়ে গেছেন, কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে। শপিংয়ে যেতে দিবে কিনা, আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মুর সঙ্গে যায়, তাহলে তো আবির ভাইয়ের জন্য কিছুই নিতে পারবে না সে। বিকেলের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে। মেঘ, আমি কি করব বল না প্লিজ। বন্যা, তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় জানাইস, আমি শপিংয়ে যাব তোর সাথে। কিন্তু বাসায় বসে থেকে কি করব করিস না। মেঘ, বাসা থেকেই তো বের হতে পারবো না। বন্যা, তাহলে একটাই উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। মেঘ, সেটা কিভাবে করে? আমি তো কখনো করিনি। বন্যা, আমিও করিনি, কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। মেঘ, এখন কি করব? তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস। মেঘ, ভাইয়াকে বলার সাহস নাই আমার। যদি জিজ্ঞেস করে কি আনবো বা বলে আমি এনে দেই, তখন? বন্যা চিন্তিত স্বরে বলল, সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। বের হতে যেহেতু পারবি না, তাহলে রিস্ক তো নিতেই হবে। আর না হয় বাদ দে। মেঘ ফুস করে শ্বাস ছেড়ে বলল, বাদ দিতে পারবো না, আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা পুনরায় বলল, যদি বলেন জান্নাত আপুকে ভালোবাসেন, তখন কি করবি? মেঘের কণ্ঠস্বর ভিজে আসছে। ভেজা কণ্ঠে বলল, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, সেখানের হোস্টেলে চলে যাব, আর বাসায় ফিরব না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাই মনেরও আড়াল হয়ে যাবেন। শেষ কথাটুকু বলে কান্না শুরু করে দিয়েছে। বন্যা কিছু বলার আগেই কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানভীরের জন্য ব্যালকনিতে পায়চারি করছে। তানভীরকে কিভাবে কি বলবে সেই শব্দগুলো সাজাচ্ছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তানভীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ফোনে কথা বলছিল। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফোন কানে রেখেই বলল, আয়। মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে কে যেন কি বলেছে। আবির উচ্চস্বরে হেসে উত্তর দিল, আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো, রাখছি। কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে কথা বলাটা মেঘের মাথায় ঘুরছে। এক মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলছিল, কিসের কথাই বা বলছিল? মেঘ এসব ভাবনায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে, কথা বলছিস না কেন? মেঘ নড়ে উঠল। শীতল কণ্ঠে বলল, অনলাইনে শপিং কিভাবে করে? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভ্রু জোড়া কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো। আবির ভেবেছিল এখনো হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে, কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে চাচ্ছে, এতে আবিরের খুব খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কি লাগবে বল, আমি এনে দিব নে। মেঘ মাথা নিচু করে জানালো, আমায় শিখিয়ে দিবেন প্লিজ। আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিং এর সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল। আবির পুরো কণ্ঠে জানালো, এই কার্ডটা আমার ছিল, আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছি। আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বড় করে নিঃশ্বাস ছেড়ে ভ্রু গুটিয়ে বলল, এভাবে তাকাইস না প্লিজ। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমার যাওয়ার পানে।
আজ রাত 12টায় আবিরের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির কখনো জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে, তাই সবাই মিলে প্ল্যান করেছিল। তানবীরকেও আগে থেকে সবকিছু জানিয়ে রেখেছিল। কাছের 4 বন্ধু আর তানবীর বাদেও আরো 20 জন বন্ধু আসছে। ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না। আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করেই আসছে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে সব নিয়ে আসছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত 10টার পরেই কেক কেটে ফেলেছে। বন্ধুদের হই হুল্লোড় শেষে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গেছে। খাওয়া দাওয়া শেষে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানবীর বাসার দিকে চলে আসছে। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টায়, তখন আবির আর তানবীর বাসায় ঢুকেছে। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। খান বাড়িতে কখনোই কারো জন্মদিন পালন করা হয় না, তাই জন্মদিন আর অন্য দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানবীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখলো, নিচ থেকেও তাকিয়ে দেখেছে ব্যালকনিতে মেঘ ছিল না, দরজাও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আবিরের মন কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, আবিরের মাথায় সবসময় থাকে বাসায় কেউ একজন তার অপেক্ষা করছে। ভাবতেও ভালো লাগে, তবে আজ তার ব্যতিক্রম ঘটল। আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে গেল। এক হাতে গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতেই আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে, বিছানার উপরে একটা কেক রাখা, তার আশেপাশে ছোট বড় বেশ কয়েকটা গিফট বক্স। আকস্মাৎ মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরনে, চুলগুলো ছাড়া এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে। চোখে গাঢ় করে কাজল দেয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজ। রুম জুড়ে জলজল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবির বশীভূত নয়নে তাকিয়ে আছে। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু হৃৎপিণ্ডের ছুটোছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে গেছে। মেঘও তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির ভাইকে দেখে সবসময়ের মতো আজও মেঘের হৃৎস্পন্দন জোরালো হলো। আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না। মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘের কাজল দেয়া চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধালো, এসবের মানে কি? আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো, মাথা নিচু করে ফেলল, সঙ্গে সঙ্গে কিছুই বলল না। নিস্তব্ধতায় কাটল কিছুক্ষণ। আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার উপর কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে। আবির ভাই কিছু না বলেই চলে গেছেন। আল্লাহ জানে আজ কপালে কি আছে। আবির ভাই যদি কেক ফেলে দেন, যদি আবারও থাপ্পড় দেন, আনমনে হাবিজাবি ভাবছে। মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5-7 মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে। তারপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পা এগোতেই আবির ওয়াশরুমের দরজা থেকে বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? মেঘের পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানেই। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে, হয়তো ইচ্ছে করেই পড়েছে। ভেজা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে, তবে মোছার চেষ্টাও করছে না। মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। এই বুঝে থাপ্পড়টা মারবেন? নিজেকে বাঁচাতে সহসা দুহাতে দুগাল চেপে ধরল। অষ্টাদশীর কাণ্ড দেখে আবির নিজের ভ্রুযুগল নাকের ডগায় টেনে নিল। স্বভাবসুলভ তপ্ত স্বরে বলল, এসব করার জন্যই সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলি? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ, তবে এটাই যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করা ভালো লাগে না।
আর এ বাড়িতে এসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তাই কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে। আবির তখনও তাকিয়েই ছিল। দ্বিতীয়বার সেই কাজল কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার কাছে চলে গেল। এই চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। মেঘও আবিরের পাশে এসে দাঁড়িয়েছে, তবে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবল, আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। আবির কেক কেটে প্রথমেই মেঘকে অল্প একটু খাইয়ে দিল। যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়েও মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করেছে। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকা মেঘের আঙুলে লেগে থাকা ক্রিম 2 আঙ্গুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ডে আবির হাত চেপে ধরে ফেলল। আবির ঘুরে 2 পা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসাতে মেঘ আতঙ্কে 2 পা পিছালো। আবিরের হাতে মুঠোয় থাকা নিজের হাতটা ছুটানোর খুব চেষ্টা করছে, কিন্তু আবির শক্ত হাতে ধরে রেখেছে। আবির 1 পা এগুচ্ছে আর মেঘ 1 পা পিছোচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আর জীবনেও এমন করব না, প্লিজ এবারের মতো ছেড়ে দেন। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। মেঘ পেছাতে গিয়ে অনুভব করলো দেয়ালে পিঠ ঠেকে গেছে তার। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেয়ালে চেপে ধরে একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল। মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের উপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল, সেটাই মেঘের 2 গালে লাগিয়ে দিয়েছে। মেঘের হাত পা কাঁপছে। আবির মাথা নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়েছিল। আবির আকস্মাৎ মাথা জাগাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে। সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর চোখে মুখে। সহসা 2 চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, আর কত জ্বালাবি? তুই কি একটুও শান্তি দিবি না আমায়? যা না করতে বলি তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে না করেছিলাম, তারপরও কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টাদশীর সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আপাতমস্তক দেখল একবার। আবির মেঘের হাতটা ছেড়ে 2 পা পিছিয়ে গেল। আবির দূরে সরাতে মেঘে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো। আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে। আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুকে দীর্ঘ চুমু এঁকে দিল। হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখল। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে। সবগুলোই মোটামুটি সুন্দর ছিল। আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। আজ শুক্রবার। সেই রাতের পর মেঘ আর আবিরের সামনে পড়েনি। ভয়ে আতঙ্কে নিজের রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায় না। দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে, তখনই আবিরের মুখোমুখি হলো। আবির নামাজের জন্য বের হইতেছিল, মেঘকে দেখে থামলো। মৃদুস্বরে বলল, নামাজ পড়ে রেডি হইস, একটা প্রোগ্রামে নিয়ে যাব তোকে। মেঘ আস্তে করে বলল, কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস, আমি বাইরেই থাকবো। মেঘ আর কিছু বলল না। আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে। আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও সে কাজল হাত দেয়নি। ঘন্টা 2 পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকেলবেলা ড্রয়িং রুম সবসময় ফাঁকা থাকে, তাই কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছেন, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘ কাছাকাছি আসতেই আবির মৃদু হেসে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকেও অনেক সুন্দর লাগছে। আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল। তারপর মেঘকেও নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল। 30 মিনিটের রাস্তা জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছেছে। বাইক পার্ক করে
মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, তাই বাধ্য মেয়ের মতো আবিরের পিছন পিছন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পরই চোখ পড়লো স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বউ বেশে বসে আছে এক সুন্দরী। ওনার পাশে জামাই সেজে এক সুদর্শন এক পুরুষ বসে আছে। ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল, জান্নাত আপু। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি হাসল। মেঘ আবিরের দিকে একবার দেখছে, আবার জান্নাত আপুর দিকে। উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধালো, সত্যিই কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মেঘ আনমনে বলল, হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল, হঠাৎ না, বিয়ে অনেক দিন আগে থেকেই ঠিক ছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাত আপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টাপাল্টা কথা ভাবলো। হাজার চেষ্টা করে এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাত আপুর জন্য। আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে জড়িয়ে কত বাজে চিন্তাই না করে এসেছে। এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো, জান্নাত আপুর বিয়ে হচ্ছে, তাও অন্য কারো সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টদশীর পক্ষে অসম্ভব। হাবিজাবি ভাবতে ভাবতে মেঘের হঠাৎ মনে হলো পুরনো সেই কথাটা। আবির ভাইকে জিজ্ঞেস করেছিল, আপনি কি জান্নাত আপুকে ভালো? তৎক্ষণাৎ আবিরের দেয়া থাপ্পড়টা মনে পড়তেই মেঘ কিছুটা কেঁপে উঠল। মনে মনে ভাবছে, আবির ভাইয়ের সাথে যখন আপুর কিছুই ছিল না, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেনি কেন আমায়? অবশ্য বলবেনই বা কেন? উনি কি আর আমার অনুভূতি বোঝেন? থাপ্পড় না দিয়ে সেদিন এটাও তো বলতে পারতেন, আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। বড় আম্মু যখন আবির ভাইকে জান্নাত আপুর কথা বলেছিলেন, তখনও তো বলতে পারতেন, তাহলে তো আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। কিন্তু সেদিনও উনি টু শব্দ করলেন না। শুধু শুধু 4টা মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম, আর না আবির ভাইকে পেলাম। আবিরের দিকে একবার দেখলো, তারপর মন খারাপ করে মেঘ বলল, আপুর যে বিয়ে ঠিক, এটা কি আপনি এতদিন বলেননি কেন? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বললে আর কোথাও চান্স পাইতিস না? এমনিতেই তো বেশিরভাগ সময় 3 গ্রহে বসবাস করিস। বললে যে কি হতো আল্লাহ ভালো জানেন। আকস্মাৎ কেউ একজন আবিরকে উদ্দেশ্য করে তপ্ত স্বরে বলে উঠল, এতক্ষণ আসার সময় হয়েছে তোর? কখন আসতে বলেছিলাম তোকে? আবির সেদিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, একটু তো সময় লাগবেই। স্পেশাল গেস্টের কথা বলেছিস বলে বেঁচে গেলি। সহসা মেঘের উদ্দেশ্যে বলল, ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উত্তর দিল, ইয়েস ম্যাম। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, ওনারা কোথায়? রাকিব হাসি মুখে বলল, খেতে বসেছেন। তোদের জন্য অপেক্ষা করতে চাইছিল, কিন্তু আমি জোর করে বসালাম। আমি ওখানেই ছিলাম। লিমন বলল তোরা আসছিস, তাই আসলাম, চল স্টেজে যাই। আবির ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাবনে। মেঘের মাথায় কিছুই ঢুকছে না, হচ্ছেটা কি। সে আশেপাশে তাকাচ্ছে, একবার স্টেজে দেখছে, আর একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে আয় বলছি। এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ আর আবিরকে দেখে হাসি মুখে ডাকলো, মেঘ এদিকে আসো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকে ডাকছে। রাকিব টানছে, আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনেই এবার ডাক শুরু করছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি আমাকেই আসতে হবে? এ মেঘ আসো। আবির, মেঘ আর রাকিব তিনজনেই স্টেজে উঠল। মেঘ জান্নাত আপুর কাছে যেতেই আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? মেঘ এখনো ঘোরের মধ্যেই আছে, হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবেই মেঘের খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জান্নাত মিষ্টি করে হেসে উত্তর দিল,
আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম করে হলেও 100 কল দিয়েছি। তোর আমার সাথে আসার কথা ছিল, আর তুই এতক্ষণে আসলি? আবির কিছু বলার আগেই রাকিব বলে উঠল, তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো, আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দেই। মেঘের দিকে তাকিয়ে রাকিব হেসে বলল, ম্যাম, এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস, জান্নাত। আপনি তাকে খুব ভালোভাবেই চিনেন। আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিস্ময় যেন কমছেই না। রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিনে একটাবার কেউ বলেনি এ কোন দুনিয়ায় আছে সে। আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে চেয়ে হালকা করে হেসে বলল, কেমন আছেন মিস মাহদিবা খান? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়েছে আসিফের পানে, আর ভাবছে আমার নাম উনি কিভাবে জানেন। আশরাফুল ইসলাম তখনও আবিরের কাঁধে হাত রেখেই দাঁড়িয়ে আছেন। কয়েক মুহূর্ত পর মেঘ ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আপু। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বললেন, আপনি চান্স পেয়েছেন বিদায় আজ আমি বিয়ে করতে আসতে পারছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়ে করা হতো না, তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফটটা আমি পাঠিয়ে দেব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে। হুট করে জান্নাত আপুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক, ওই লোকের মেঘের পুরো নাম জানা, আবির ভাইয়ের প্রতি এমন আচরণ। মেঘ ভাবছে, উনিও কি তাহলে আবির ভাইয়ের বন্ধু? আশরাফুল ইসলাম আসিফ আকস্মাৎ আবিরের পেটে গুঁতা দিয়ে বললেন, কিরে, বিয়ে কবে করছিস? আচমকা এমন প্রশ্নে আবির ভেবাচেকা খেল। তারপর ভাব নিয়ে বলল, তোমার জন্যই তো করতে পারছি না। আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠল, ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না? আজ তো বিয়ে করছি আমি, তাহলে তুই কাল কর বিয়ে, না হয় আজই কর। আবির মুখ ঘুমরা করে আস্তে করে বলল, যদি পারতাম এখনই করে ফেলতাম, তুমি তো সবকিছু জানোই। আসিফ হেসে প্রশ্ন করল, তাহলে আমার দোষ কেন দেশ? আবির উত্তর দিল, তোমার তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করে ফেলতেছ, আমার কি হবে? তোমার উপর দোষ দিয়েও যদি মনটাকে সান্ত্বনা দিতে পারি। তারপর আসিফ কানে কানে আবিরকে কি যেন বলল। আবির মেঘের দিকে একবার তাকালো। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আসে। আশেপাশের ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে, তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে। রাকিব আবিরকে উদ্দেশ্য করে বলল, তানবীর কই রে? ফোন বন্ধ কেন ওর? তোরা দুই ভাই যা হইছিস কি বলবো? আবির ভ্রু কুঁচকে উত্তর দিল, তানবীর মিটিংয়ে শেষ করে আসবে বলেছে। জান্নাত হাসি মুখে বলল, আবির ভাইয়া চলেন ছবি তুলি। জান্নাত আর আসিফ জোরাজোরি করে মেঘ আর আবিরকে মাঝখানে বসিয়ে ওরা পাশে বসেছে। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে, এটা ভাবতে অষ্টাদশীর দেহে অন্যরকম শিহরণ জাগছে। বউয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে। রাকিব গিয়ে বন্ধুদেরকেও ডেকে এনেছে। বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে যে যার মতো কাজে চলে গেছে। আবির মেঘকে নিয়ে নিচে গিয়ে বসলো। স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করায় ব্যস্ত। মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসলো। মেঘ এক চুমুক জুস খেয়ে আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, জান্নাত আপু রাকিব ভাইয়ার বোন, এটা এতদিন বলেননি কেন? আপুর যে বিয়ে ঠিক এটা কেন বললেন না? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? মেঘ একদমে প্রশ্নগুলো করলো। আশেপাশে কেউ নেই। মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো ভাত ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, আবির ভাইকে নিজের করে পাবে, এই খুশির থেকেও মাথায় ঘোরা প্রশ্নগুলো তাকে বেশি অস্বস্তিতে রেখেছে। আবির শক্ত কণ্ঠে বলা শুরু করলো, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। যদিও কারো কারো মনে এমনিতেও অনেক সন্দেহ। শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথা বলেই ফেললো। আর যদি আমি তোকে পড়ানোর মাঝপথে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক, তাহলে তুই সে কথা বাসার সবাইকে বলতে 2 মিনিটও সময় নিতি না। আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম না। জান্নাতের হাজব্যান্ড আমার বন্ধু নয়, তবে কাছের কেউ। মেঘ পুনরায় প্রশ্ন করলো, আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের কি সম্পর্ক?
আবির সহজ কণ্ঠে বলল, ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয়, তবে বেশিরভাগ টিউটরই শুধু টাকার জন্য পড়ায়। এই 3-4 মাস সময়টা প্রতিটা স্টুডেন্টের জীবনে একবারই আসে। আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটাকে গুরুত্ব দিবে, নিজের বোন ভেবে পড়াবে। জান্নাত রাকিবের বোন আর আমারও কাছের মানুষ। ও যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাহিরের কোনো টিউটর কখনোই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছিল। বিয়ে হয়ে গেল তো তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত, ওর পক্ষেও সবকিছু ম্যানেজ করা কষ্টের হয়ে যেত। নতুন টিউটর আনলে তোর মানাতে সময় লাগতো, তাই বাধ্য হয়ে জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম। এটাই বলছিল। বিস্ময়ে মেঘের ভ্রুজোড়া কপালে উঠে গেছে। বৃহৎ অক্ষিপট আবিরের চোখে মুখে নিবদ্ধ। তাকে চান্স পাওয়ানোর জন্য আবির ভাই জান্নাতাপুর বিয়ে আটকে রেখেছিল। এটা ভেবেই প্রজাপতির ন্যায় উঠতে ইচ্ছে হচ্ছে মেঘের, তবে মনে মনে নিজের উপর ক্ষুব্ধ হচ্ছে। এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডের তীব্র ধুকপুক শুরু হয়ে গেছে। প্রেম প্রেম অনুভূতিরা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলল, যে মানুষটার অপ্রকাশিত সতর্কতার এত তীব্র, সে মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই মেঘের চোখে পড়ল একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘেরও খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। মেয়েটা কাছাকাছি এসেই বলল, হাউ কিউটি। মেঘ আগে থেকে মেয়েটাকে দেখছিল। মেয়েটার কথা শুনে এবার আবিরও তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি। বারবার কিউটি বলায় মেঘ কপাল কুঁচকালো। যদিও মেয়েটাকে সে চেনে না, যেহেতু নিজে থেকে কথা বলতে এসেছে তার মানে পরিচিতই হবে, তাই মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন। মেয়েটা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেলাম। মেঘ কিছু বলছে না, চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসে হয়। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করল, কেন। মেয়েটার সোজাসাপটা উত্তর, একটা মানুষ কতটা ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনলে জানতামই না। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, মানে। আবির মেঘের দিকে চেয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, থাক আর মানে বুঝতে হবে না। মেয়েটার দিকে না তাকিয়েই বলল, আপনাকে খুঁজে না পেয়ে হয়তো বা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছে যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেকের বেশি মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিরকে প্রশ্ন করল, উনি কে। রিয়া, রাকিবের গার্লফ্রেন্ড। কি, রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ড। এত অবাক হওয়ার কি আছে, গার্লফ্রেন্ড থাকতে পারে না। পারে, কিন্তু উনি আমায় চিনেন কিভাবে। মেঘ প্রশ্ন করল, রাকিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চিনে বা জানে তাহলে রিয়ার জানতে কতক্ষণ। গম্ভীর কণ্ঠে আবির বলল। মেঘ আর কথা বাড়ালো না। আজকে তার শখ খাওয়ারই দিন। একটু পর পর একটার পর একটা শখ খাচ্ছে। হুটহাট এক একজন এক এক কথা বলছে, যাদের কাউকে মেঘ চেনে না। আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে আবিরের বাহুতে হাত বুলাতে বুলাতে বললেন, কখন আসছিস। তোদের জন্য অপেক্ষা করছিলাম, তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো নিয়ে। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগেই আসছি। একটা 15 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলেও ছিল ওনার পেছনে। মেয়েটা আচমকা বলে উঠল, ভাইয়া ভাবি কোথায়। মেয়েটার দেখা দেখি ছেলেটাও বলল, তুমি না বলছিলা ভাবিকে নিয়ে আসবা, ভাবি কোথায়। আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোদের খবর আছে, আপু বলবি, মনে থাকবে। দুজনেই মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিরকে উদ্দেশ্য করে বলল, দিবা আসেনি। আবির হ্যাঁ বলে পেছন ফিরে তাকিয়ে হাত দিয়ে মেঘকে ইশারা করলো। মেঘ উঠে ওনাদের কাছে যেতেই আবির বলল, এই যে তোমার মা দিবা। মহিলা সহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। হঠাৎ করে জড়িয়ে ধরায় মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মহিলাকে এই জীবনে ওনাকে দেখেছে বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন, আর কান্নাই বা কেন করছেন। একটু পর মেঘকে ছেড়ে মহিলা কান্নারত কণ্ঠে বললেন,
মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরো বড় হ। মেয়েটা হাত বাড়িয়ে বলল, হাই আপু, আমি আইরিন। মেঘও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যালো, আমি মেঘ। ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমরা জানি তুমি মাহদিবা খান মেঘ। বাই দ্য ওয়ে, আমি আরিফুল ইসলাম আরিফ। জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল ওনারা জান্নাত আপুর শাশুড়ি আর ননদ দেবর হবেন। কিন্তু আবির ভাইয়ের সাথে কি সম্পর্ক আর মেঘকেই বা কিভাবে চিনে তা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন, তানবীর আসেনি? আবির বলল, না, আসবে কিছুক্ষণের মধ্যে। মেঘ আবার অবাক হলো, তানবীর ভাইয়াকেও চিনেন? কিন্তু ওনারা কারা? মুখের উপর জিজ্ঞেসও করতে পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। মেঘকে ওই লোকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তখনই রাকিব আর রাসেল ডাকতে আসছে। আবির ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও মেঘের মাথায় শুধু মহিলার কান্না ঘুরছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করেই ফেলল, আন্টিটা কে ছিল আর উনি আমায় দেখে কান্না কেন করছিলেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সবই বলবো। প্রোগ্রামটা শেষ করে বের হই, ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ। আবির মেঘ খাওয়া শেষ করে মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল। তখনই তানবীর আসছে। মেঘকে দেখেই প্রশ্ন করলো, খেয়েছিস? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। তানবীর পুনরায় বলল, এই যে তোর জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমনভাবে তোকে বিয়ে দিয়ে দিলি কেমন হবে? এমনভাবে তোকে বিয়ে দিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনেই মেঘের অক্ষিপট ভিজে আসছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, রাকিব ভাইয়ার কতই না কষ্ট হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে। আজকের পর থেকে তো ওনার বাড়িতেই উনি মেহমান হয়ে আসবেন। মেঘকে বিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবতেই কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, দূর পাগলি, তোকে বিয়েই দিব না, আর দিলেও আমাদের বাড়িতেই রাখবো, চিন্তা করিস না। তখনই আবির আসছে। তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে প্রশ্ন করলো, কি বলছিস ওরে, কাঁদছে কেন? তানভীর আস্তে করে বলল, এমনিই দুষ্টুমি করছি। আবির রাগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখলে আবিরের হৃদয়ে আঘাত লাগে। এমনিতেই মেঘ আবেগী, হুটহাট কান্না করে। তার উপর কেউ ইচ্ছাকৃত কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আরিফ ডাকছে। তানভীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পরে গেছে রাকিবের বাসার লোক, আসিফদের বাসার সকলে। আবির, মেঘ, তানভীর সবাইকে নিয়ে ছবি তুলছে। ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়েই দিয়েছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময়ও সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করছেন। জোর করে 2000 টাকা দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গাতেই এসেছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। দুটো চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীরকণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না, আমাকে বলুন উনিকে, আমাদের সাথে ওনার কি সম্পর্ক, আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির ভারী কণ্ঠে বলল, বললাম তো সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটাও ঠিকমতো খেতে পারছে না। কিন্তু আবির ভাই সামনে বসে থাকাতে বাধ্য হয়ে খেতে হচ্ছে।